ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত আয়োজন 10 মিনিট শোতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আজকে আমাদের বিষয় টি-20 বিশ্বকাপ কতদূর যাবে বাংলাদেশ, আর এই বিষয়টি নিয়েই আমরা কথা বলবো ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ ক্রীড়া প্রতিবেদক মাঝারুল ইসলামের সাথে। মাঝার, আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি। মাঝার, একটা বিষয় আপনার কাছে জানতে চাই যে 2022 সালে বলা হয়েছিল যে 2024 সালের বিশ্বকাপকে মাথায় রেখে পরিকল্পনা গোছানো হচ্ছে। 2 বছর পার হলো, দলও ঘোষণা করা হয়েছে। এই 2 বছরের পরিকল্পনার প্রতিফলন আসলে কতটুকু দেখছেন? দেখুন, আমি শুরু করতে চাই বাংলাদেশের প্রত্যাশা নিয়ে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যখন টি-20 বিশ্বকাপ আসে আমরা কেন জানি একটু হলেও ভয়ে থাকি, শঙ্কায় থাকি। দেখুন, বাংলাদেশের ইতিহাসে টি-20তে বড় কোনো সাফল্য নেই, অথবা বাংলাদেশ দল যে ভালো করবে পরিকল্পনা করে সেটাও হয়নি। শুরু থেকে এখন পর্যন্ত বাংলাদেশ দল বড় দলকে, একটা দলকে হারাবে সেই প্রত্যাশা করে, সেটাই হয়ে এসেছে। এবং 22 সাল নিজেও কাভার করেছে অস্ট্রেলিয়াতে। সেই দল থেকে অনেকেই বাদ পড়েছেন। সোহান ছিলেন, সৈকত ছিলেন, ইবাদত ছিলেন, হাসান মাহমুদ ছিলেন। এরপর থেকে একটা প্ল্যান করা হয়েছে, আপনি যেটা বলছেন আসলে 22-এর পর থেকে প্ল্যান করা হয়েছে বাংলাদেশ দল যেন একটু এগ্রেসিভ খেলে, একটা ধরনের পরিবর্তন আসে, এবং তার সাথে কিছু প্লেয়ার পরিবর্তন হবে যারা কিনা টি-20তে ভালো বোঝেন, ভালো খেলেন। আমরা দেখেছি 23 সাল থেকে সেটা শুরু হয়েছে, এবং সেই ম্যাচটা ছিল ইংল্যান্ডের এগেনস্টে। সেই সিরিজে বাংলাদেশ দল 3-0-তে হোয়াইট ওয়াশ করেছিল ইংল্যান্ডকে, এবং তখন মনে হয়েছে যে বাংলাদেশ দল বড় কিছু করতে যাচ্ছে, বা বাংলাদেশ দলের ভালো একটা দল গছিয়ে নেবে। এরপর থেকে একটা নির্দিষ্ট দল, মানে 15 থেকে 17 বা 18 জনের দলকে নিয়ে বাংলাদেশ দল পরিকল্পনা করেছে, খেলিয়েছে, যেখানে আফিফ ছিলেন, শামীম ছিলেন, রনি ছিলেন। তাদের মধ্যে অনেকের ফর্ম হারিয়েছেন, রনি এখন নেই। আপনারা হয়তো দেখেছেন যে রনি অনেক ফোকাস ছিলেন, তাকে নিয়ে অনেক ম্যাচ খেলানো হয়েছে, কিন্তু ওয়ার্ল্ড কাপের আগে পারফর্ম করতে পারেননি, ভালো করতে পারেননি, বাদ পড়েছেন। এছাড়াও শামীমের কথা বললাম, শামীম নেই, সোহান তো অনেক আগেই বাদ পড়েছেন। তারপরেও বলবো যে এটাই বাংলাদেশের সেরা টিম, এছাড়া বাংলাদেশের হাতের অপশন নেই। সেই দিক থেকে এই দলটাকে সময় দেওয়া হয়েছে, এবং যে 15 জনকে নেওয়া হয়েছে তারাই এখন মোস্ট পসিবল এবং সবচেয়ে স্ট্রং একটা সাইড। আমার মনে হয় যে এটা সামর্থ্য নিয়ে কথা বলতে পারেন, বাট বাংলাদেশের প্রেক্ষাপটে এটাই সেরা দল। আপনি প্রত্যাশার কথা বলছিলেন। অধিনায়ক শান্ত দুদিন আগে, গতকালকে সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, তিনি বলেছেন যে দলের কাছে বেশি প্রত্যাশা না রাখতে। তাহলে আসলে বাংলাদেশের কাছে আসলে কতটুকু প্রত্যাশা থাকবে? দেখুন, এটা নিয়ে আমরাও প্রশ্ন করেছি। বাংলাদেশ দল যাওয়ার আগে প্রেস কনফারেন্স হয়েছে, শান্ত নিজে কথা বলেছেন, কোচ কথা বলেছেন। সামর্থ্য নিয়ে প্রশ্ন থাকেই। বাংলাদেশ দল যেভাবে শুরু করেছিল ইংল্যান্ডের এগেনস্টে হোয়াইট ওয়াশ করার পর, এরপর ভালোই যাচ্ছিল। সবশেষ শ্রীলঙ্কা সফরে সিরিজেও মনে হয়েছে বাংলাদেশ দল ভালো একটা টিম হয়ে উঠছে, কিন্তু সবশেষ যে জিম্বাবুয়ে সিরিজ হলো সেখানে বাংলাদেশ দল একটা ম্যাচ হারলো, 4টে জিতলো। সেখানে মনে হয়নি যে এই টিমটা, বাংলাদেশ দলটা খুব ভালো করবে, বিশ্বকাপে অনেক দূর যাবে। সেটা হচ্ছে অ্যাপ্রোচ দেখে বোঝা যায়। জিম্বাবুয়ে টিম, যে টিমটা ওয়ার্ল্ড কাপ খেলতে পারছে না, তাদের সামর্থ্য খুব বেশি নয়, তাদের পেস এটা খুব ভালো নয়, ফিল্ডিং এটা খুব ভালো নয়, তারপরে সেই দলের বিপক্ষে বাংলাদেশ দল 5 ম্যাচে একটাতেও 160 রান করতে পারেনি। আপনার অ্যাপ্রোচটা হয়তো উইকেট খারাপ হবে, কন্ডিশন খারাপ হবে, কিন্তু অ্যাপ্রোচ থাকবে কি, আপনার পাওয়ার প্লেতে যেন 70 রান আসে, 65 রান আসে, সেটা দেখা যায়নি। বাংলাদেশ দল পাওয়ার প্লেতে 43, 39, 56 সর্বোচ্চ করেছেন, এর বেশি রান করতে পারেন। এই যে অ্যাপ্রোচটা, এই অ্যাপ্রোচ হঠাৎ করে চেঞ্জ হয় না। তো অ্যাপ্রোচ চেঞ্জ হলে একটা আশা আসে যে আপনি ভালো করে বাংলাদেশ। আপনি দেখেন, আপনি নিজে হয়তো বলবেন যে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ভালো টিম, আর হয়তো নিজেও বলবেন যে আফগানিস্তান ভালো টিম, তাদের বিপক্ষে অনেকে বাজি ধরছে, কিন্তু বাংলাদেশকে নিয়ে কেউ বাজি ধরছে না, কারণ সেই অ্যাপ্রোচটা চেঞ্জ হচ্ছে না, এবং চেঞ্জ না হওয়া পর্যন্ত বাংলাদেশ দলকে নিয়ে বড় আপনি স্বপ্ন দেখতে পারবেন না। এবং আমরাও বারবার জিজ্ঞাসা করেছিলাম বাংলাদেশের স্বপ্নটা কী। অধিনায়ক বলেছে ম্যাচ বাই ম্যাচ খেলবেন, কারণ অধিনায়ক নিজেও জানেন সামর্থ্যটা কি, যদিও বলবেন না, কারণ এরকম একটা ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে কোনো দল বলবে না যে আমরা ভালো খেলতে চাই না। অবশ্যই ভালো খেলতে চাই, বাংলাদেশ দলও চাই, কিন্তু সামর্থ্য অনেক ঘাটতি রয়েছে। অন্যদিকে হাথরু বলেছেন যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ব্যাটিংয়ে। এই যে ব্যাটিং অ্যাপ্রোচটা, বোলিংয়ে কিন্তু অ্যাপ্রোচের সমস্যা হয় না, ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে কিন্তু কোচও কনসার্ন, অধিনায়ক কনসার্ন। তো এটা ডেভেলপ না হওয়া পর্যন্ত আপনি কখনোই বলতে পারবেন না বাংলাদেশ ভালো করতে পারবে। বলছিলেন মাঝে যে অ্যাপ্রোচের সমস্যা, ব্যাটিং এর অ্যাপ্রোচের সমস্যা, এই সমস্যাটা কেন হচ্ছে আসলে, মানে ঘাটতিটা কোথায় মনে হচ্ছে? দেখুন, বিসিবি সভাপতি নিজেও বলেছেন এই ফটো সেশনের পর যে সব ধরনের তাদেরকে সাহস দেওয়া হয়েছে যে তোমরা ফ্রি খেলো,
ভালো খেলো, আপনি প্রত্যাশা কথা দিয়ে শুরু করেছেন, প্রত্যাশা কিন্তু সবাই করবে, অনেকে বলছে যে প্রত্যাশা করবে না, আমি নিজে কথা বলছি হয়তো বাংলাদেশের দলকে নিয়ে প্রত্যাশা নাই, কিন্তু যখন আপনি টিভি সেটের সামনে বসবেন, যখন আপনি স্ক্রল করবেন যে খেলা কী হচ্ছে, আপনি নিজেও দেখবেন যে বাংলাদেশ দল কী করছে, বাংলাদেশ দল কেন খারাপ করছে, কেন ভালো করছে না, এই বিষয়গুলো আসবেই এবং প্রত্যাশা থাকবেই। বিসিবি সভাপতি নিজেও বলেছেন, সাহসও দিয়েছেন, কিন্তু হচ্ছে না একটা বিষয়, আপনাকে এটা একটা অভ্যাস তৈরি করতে হবে, সেই অভ্যাসটা বাংলাদেশ দল তৈরি করতে পারেনি জিম্বাবুয়ের এগেনস্টে। এই জিম্বাবুয়ের এগেনস্টে আপনি কেন সেই অ্যাপ্রোচে খেলবেন যে আমি পাওয়ার প্লেতে উইকেট দিব না, 45 রান করবো? আপনার অ্যাপ্রোচ থাকবে আমরা পাওয়ার প্লেতে 6 ওভারে 80 রান করবো, 2টা উইকেট হারাবো আমরা। সেই অ্যাপ্রোচটা দেখা যায়নি কারণ অভ্যাসটা নেই। এই অভ্যাসটা তৈরি হয় ডোমেস্টিক থেকে, এই অভ্যাসটা তৈরি হয় ইন্টারন্যাশনাল থেকে, এই অভ্যাসটা তৈরি হয় নেট থেকে। আপনি নেটে প্র্যাকটিস করছেন, সেই নেটে প্র্যাকটিসও আপনার বুঝতে হবে যে আমি কি করছি, আমার ক্লিয়ার মাইন্ডসেট আছে কিনা। আমি নেটে হয়তো বা আমি 20টা বল ফেস করছি, আমি সেখানে 17টা বল আমি ডট দেই বা 17টা বল সিঙ্গেল করি, তাহলে সেই অভ্যাসটা তৈরি হবে না। আমি নিজে দেখেছি, আমি নিজে অন্য দলের প্র্যাকটিস দেখেছি যখন আমি ওয়ার্ল্ড কাপ কাভার করছি, কিন্তু আমার কাছে মনে হয়নি যে বাংলাদেশ দল নেটেও, এখন যদি নেট দেখেন মনে হবে যে নেটেও বাংলাদেশ দলের প্লেয়াররা 5 ওভার ব্যাট করছে, তার মধ্যে 17 থেকে 18টা বল ডট দিচ্ছে বা সিঙ্গেল করছে। অন্য দেশের দেখবেন না, অন্য দেশের 38টা বল ব্যাট করবে, 30 বলই মনে হয় তার 4 ছক্কা হাঁকাচ্ছে। এইভাবেই চেঞ্জ হয়, বাংলাদেশ দলের মধ্যে সেই চেঞ্জটা আসেনি এবং সেই জন্যই এবার সবাই বলা হচ্ছে প্রত্যাশা কম, হয়তো আমরা আশা করব, কিন্তু এই অ্যাপ্রোচ চেঞ্জ না হওয়া পর্যন্ত আমরা কখনোই বড় স্বপ্ন দেখতে পারবো না। আমাদের স্বপ্ন দেখতে হবে কি, বাংলাদেশ দল হয়তো একটা ম্যাচ জিতবে, একটা বড় দলকে হারাবে এবং হাসি খুশিভাবে ব্যাক করবে, এটা আমরা স্বপ্ন দেখতে পারি। আচ্ছা, একটা বিষয় যে সাইফুদ্দিনকে বাদ দেওয়া হয়েছে, আসলে কোন বিবেচনায় তাকে বাদ দেওয়া হলো? দেখুন, সাইফুদ্দিন ইনজুরিতে ছিল, বিপিএল খেলতে পারবেন কি পারবেন না আমরা খুব দেখেছি, স্ট্রাগল করছিলেন, বিপিএলে প্রথম ফেসে খেলতে পারেননি, অনেক কষ্ট করে এনওসি নিয়ে খেলেছেন এবং বিপিএলে ভালো করেছেন। আমরা দেখেছি আন্দ্রে রাসেলকে দুর্দান্ত বল করেছেন ডেড ওভারে, এইগুলো অনেক ভালো কাজ করেছেন। তবে তাকে যে বিবেচনা রাখা হয়েছে, প্রথম যে দলটা দেওয়া হয়েছে, যে দলটা বাংলাদেশ গত সবশেষ ডেডলাইন যেটা ছিল, প্রথম হয়তো বা 1 তারিখে সেটা ডেডলাইন ছিল, সেই দলে কিন্তু সাইফুদ্দিন ছিলেন, মানে যে 15 জনের স্কোয়াড দেওয়া হয়েছিল সেখানে সাইফুদ্দিন ছিলেন, তার নাম আইসিসিতে পাঠানো হয়েছিল। কিন্তু এতদিন পর একজনকে ন্যাশনাল টিমে নিয়ে আসা হচ্ছে, ওয়ার্ল্ড কাপ খেলানো হবে, তাকে তো আপনি মানে প্রুফ না করে খেলাতে পারবেন না। ডোমেস্টিক খেলে ঠিক আছে, তাকে ইন্টারন্যাশনাল ভালো করতে হবে এবং সেই ইন্টারন্যাশনাল স্কোপটা ছিল কি জিম্বাবুয়ে সিরিজ। আপনি জিম্বাবুয়ে সিরিজে কি করেছেন, ম্যাচ খেলেছেন 4টা, বল করেছেন, ফুল ওভার বল করানো হয়েছে, তাকে যেন ফুল দেখা যায় এই জন্য কিন্তু 16 ওভার বল করানো হয়েছে, মানে কোটা পূর্ণ করা হয়েছে। 16 ওভার রান দিয়েছেন 149, তার এইরকম একটা উইকেটে ঘরের মাঠে, যেখানে কিনা সাকিব 4 ওভারে 9 দিচ্ছেন, পেসাররা 4 ওভারে 22 দিচ্ছেন, পেসাররা 4 ওভারে 26 দিচ্ছেন, 30 দিচ্ছেন, সেখানে সাইফুদ্দিন 4 ওভারে দিয়েছেন 55 রান, 4 ওভারে দিয়েছেন 43 রান, 4 ম্যাচ বল করে দিয়েছেন 149 রান, তার ইকোনমি ছিল 9.31 সামথিং লাইক দ্যাট। তো এই যে একটা স্কোপ দেওয়া হয়েছে, বিগ একটা স্কোপ দেওয়া হয়েছে, সেইটা কিন্তু কাজে লাগাতে পারেনি, ব্যাট করার সুযোগ পাননি, এক ম্যাচে ব্যাট করেছেন 6 রান মনে হয় করেছেন। তো সেই দিক থেকে তার যে মেইন রোলটা সেখানে কিন্তু তাকে প্রমাণ করতে পারলেন না। এই যে একটা বিষয়টা, এটা আসলে আপনি ম্যানেজমেন্টকে দোষ দিতে পারবেন না। অনেকে হয়তো কথা বলছেন দল ঘোষণার পর কথা হবেই, অনেক কথা বলবেন, সাইফুদ্দিনকে নিতেন হয়তো বা সাকিবকে বাদ দিতেন, ওই একটা দল এসে কথা বলতো সাকিব তো ইন্ডিয়ার এগেন্স্টে ভালো বল করেছে, সাকিব তো এশিয়া কাপে খেলেছেন, বড় স্টেজে খেলার এক্সপিরিয়েন্স আছে, তাহলে কেন সাকিব বাদ পড়লেন? সো আমার মনে হয় যে এটাই বেস্ট টিম। আলোচনা হবে মিরাজকে নিয়ে, আলোচনা হবে সাইফুদ্দিনকে নিয়ে, কিন্তু গত 2 বছর যদি দেখি, আমি নিজেও প্রায় সব ম্যাচই কাভার করেছি টি-20-তে, তাতে মনে হচ্ছে এটাই বেস্ট টিম। আর এই টিম যে সামর্থ্য আছে, প্রথম ম্যাচটা ভালো করতে পারলে হয়তো ভালো কিছু হতেও পারে। আপনি তো দীর্ঘদিন ধরে ক্রিকেট এবং বাংলাদেশের ক্রিকেট যদি বলি দেখছেন, কভার করছেন, তো এবারের বিশ্বকাপের প্রেডিকশনটা কি আপনার কাছে কি মনে হয়, বিশ্বকাপ কে ভালো করবে বা কারা আসলে চমক দেখাতে পারে? দেখুন, চমকের বিষয় তো আলাদা, আর সাথে হচ্ছে আপনি যদি বলেন যে কারা চ্যাম্পিয়ন হবে, সেটা অবশ্যই টি-20 ওয়ার্ল্ড কাপটা অনেক বেশি এখন আনপ্রেডিক্টেবল হয়ে গেছে। আপনি যদি আইপিএল দেখেন, সেখানে আপনি যদি ইংল্যান্ডের ব্যাটসম্যানদের দেখেন, সেটা ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানদের দেখেন, সেখানে যদি আপনি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা কোথায় গেছে। আপনার 20 ওভারে রান হচ্ছে 260, 250, 240 এবং সেটা চেঞ্জও করছে এবং সেখানে বড় ভূমিকা পালন করছে। আমি যে দলগুলোর নাম বললাম, তারা হয়তো নিউজিল্যান্ডের পিছিয়ে পড়েছে, ইন্ডিয়ার ব্যাটসম্যানরাও আছে। আমার মনে হয় যে কন্ডিশনটা একটু ফ্যাক্ট হয়ে দাঁড়াবে এখানে, কারণ এই কন্ডিশনটা অনেকেই চেনেন না। আমেরিকায় যে খেলাগুলো হবে নতুন কন্ডিশন, একবার নতুন কন্ডিশন, সেখানে উইকেট কেমন হবে, উইকেট এখন কী অবস্থায় আছে,
ওয়েস্ট ইন্ডিজের স্লো উইকেট বানানো হবে কিনা, ওখানে স্লো হবে কিনা, সেটা একটা দেখবেন যে একটা ধারণা আছে। এবং বেশিরভাগ দলই কিন্তু স্পিন অ্যাটাকটাকে একটু স্ট্রং রাখছে, যদি ওখানে স্পিন অ্যাটাক কাজে লাগে। সেই দিক দিয়ে আমি বলবো যে যদি আপনি বলেন যে 4টা দল আর সেমি খেলবে, আমার মনে হয় যে সেখানে অবশ্যই অস্ট্রেলিয়া থাকবে, সেখানে আপনি ইংল্যান্ডকে রাখবেন, সেখানে ইন্ডিয়া অবশ্যই ব্যালেন্স, হয়তো বা সেমিতে গিয়ে ইন্ডিয়া কী করে পড়বে, বাট ইন্ডিয়া সেমি খেলবে আমার সেটা মনে হয়। সাথে আর একটা দল, এটা অবশ্যই আমি যেটা বিশ্বাস করি, অনেক হয়তো বা বলবেন যে নিউজিল্যান্ড ভালো দল আছে, ওয়েস্ট ইন্ডিজ ভালো দল আছে, ওয়েস্ট ইন্ডিজ ঘরে মাঠে খেলবে। আমার কাছে মনে হয় সাউথ আফ্রিকা খুব ভালো একটা টিম হবে, তাদের বোলিং অ্যাটাক, তাদের ব্যাটিং লাইন আপটা খুবই স্ট্রং। ওয়েস্ট ইন্ডিজকে আমি এই কারণে বাদ দেবো যে ওয়েস্ট ইন্ডিজ মাঝে মাঝে অনেক আনপ্রেডিক্টেবল বিহেভ করে বসে, এবং সেখানে পাকিস্তান হোক, ওয়েস্ট ইন্ডিজ হোক, নিউজিল্যান্ড হোক, এই 3টে দল অবশ্যই খুবই স্ট্রং। বাট ওই যে 19-20 কথা বলে, সেখানে আমার মনে হয় যে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাথে হচ্ছে সাউথ আফ্রিকা, যদি আর একটা দল বলে যে কোন 5টা দলের মধ্যে 4টা দল খেলবে, সেখানে হয়তো আপনি ওয়েস্ট ইন্ডিজকে ইনক্লুড করতে পারেন। অনেক ধন্যবাদ মাঝার, অনেকগুলো তথ্য আপনার কাছে জানলাম, বেশ ভালো লাগলো। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের পর্বে, রবি থেকে বৃহস্পতি। সাথে থাকুন 10 মিনিট শোর, দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।